আমি কলকাতায় গেলে আমি খুব দুঃখ পাই, খুব দুঃখ লাগে যে কলকাতাকে আমি ছেড়ে এসেছিলাম সেই কলকাতা আর নেই। জাজেসরা কি দেখেন? এভিডেন্স। তো যেখানে এভিডেন্সটাই নেই কি করবেন তারা? যখন কপিল সিবাল সুপ্রিম কোর্টে লড়লেন, যেখানে অনেক প্রশ্নের উত্তর উনি কিন্তু দিতে পারেননি। যেই কাজটা দিল্লিতে এক সপ্তাহের মধ্যে হয়, সেই কাজটা কলকাতায় 3 মাস লাগে। একটা শক্ত হাত দরকার। পশ্চিমবঙ্গে কি শক্ত হাত নেই? না, নেই। পশ্চিমবাংলায় মানুষের যে কাজগুলো ছিল, আজকে শিক্ষকদের যে চাকরি চলে গেল, ঠিক আছে, এতগুলো শিক্ষক, তাদের যে চাকরি চলে গেল, তাদের সংসারটা কিভাবে চলবে? তারা কি ক্ষিপ্ত নয়? অন্যান্য স্টেটগুলো, রাজস্থান, পাঞ্জাব, পাকিস্তান থেকে পাঞ্জাবে ঢুকে পড়বে না? ওই সেটা তো হচ্ছে না কেন? পশ্চিমবাংলায় কেন ঢুকছে? আইনি দুর্বলতা রয়েছে। আমার তো তাই মনে হয়। আইনি দুর্বলতা নয়, প্রশাসনের দুর্বলতা রয়েছে কোথাও না কোথাও। যদি প্রশাসন সেভাবে সহযোগিতা না করে এরা এখানে এসে আধার কার্ড করতে পারছে কি করে? মুখ্যমন্ত্রী হিসেবে কত দেবেন 10-এর মধ্যে? 2। নমস্কার, বাংলা হান্টের সকল দর্শককে স্বাগত। আমি রিয়া গিরি এবং আজকের এই পডকাস্টে আমার সাথে যে অতিথি বসে রয়েছে তার পরিচয়টা একটু অন্যভাবে করব। মহিলা আইনজীবী, বাঙালি, কলকাতাতে নয় দিল্লিতে রয়েছেন। সুপ্রিম কোর্টে একের পর এক কেস তিনি লড়ে যাচ্ছেন। তিনি কর্পোরেট হোক, ফৌজদারি হোক কিংবা দেওয়ানি মামলা হোক এবং আন্তঃসম্পর্কীয় এনআরআই বিভিন্ন বিষয়ে তুখর রয়েছেন। তার পরিচয়টা একটু করিয়ে দিন। জয়তী চ্যাটার্জি এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে। জয়তী, বাংলা হান্টে তোমায় স্বাগত জানাচ্ছি। নমস্কার। বাংলা হান্টে স্বাগত জানাচ্ছি এবং সরাসরি একটা প্রশ্নে আমি ঢুকে যাচ্ছি। ব্যক্তিগতভাবে আমার জিজ্ঞাসা রয়েছে তোমার কাছে যে বাঙালি মহিলা কলকাতাতে নয় সুপ্রিম কোর্টে তুমি বিরাজমান রয়েছো, এই পথ চলাটা কিভাবে শুরু হয়েছিল? শুরু হয়েছিল 1999-এ, যখন আমি কলকাতাতে পাস আউট করি। আমি হাজরা ল কলেজে পড়তাম। 93-এর ব্যাচ ছিলাম, 93 to 99। তারপরে আমি কলকাতা বার কাউন্সিলে নিজের লাইসেন্সটা করাই, ঠিক আছে। তারপরে সেখান থেকে আমার শুরু হয় কেরিয়ার এবং আমার লিগ্যাল প্রফেশনে আসার প্রথম 6 মাস আমি কলকাতাতেই হাইকোর্টে প্র্যাকটিস করেছিলাম। সিভিল নিয়ে কাজ করতাম, সিভিল লিটিগেশন নিয়ে কাজ করা স্টার্ট করেছিলাম। SN সেন অ্যান্ড কোম্পানি, কিরণ শঙ্কর রয় রোডে রয়েছে। এবং কাজ করা ইন্টারেস্ট পেতাম, কিন্তু সিভিলটা যেন আমার জন্য ছিল না, এটা আমার মনে হতো। এবং আমি খুব অ্যাম্বিশাসও ছিলাম তার সাথে। আমি ছোটোবেলা থেকেই খুব অ্যাম্বিশাস ছিলাম এবং আমি যখন লিগ্যাল পড়তে এলাম হাজরা ল কলেজে, তারপরে অ্যাম্বিশনটা অনেক বেশি বেড়ে গিয়েছিল। আস্তে আস্তে সেই অ্যাম্বিশনের দিকে লক্ষ্য রেখে আমি এগোচ্ছিলাম, কিন্তু কেন জানি না আমার মনে হতো যে কলকাতাতে আমি হয়তো আমার সমস্ত ড্রিম ফুলফিল করতে পারবো না, এটা আমার মনে হতো। মানে এটা তখন দাঁড়িয়ে 1992-তে কেন মনে হয়েছিল? এই জন্য মনে হয়েছিল যে কলকাতার পরিবেশ থেকে আমি একটু অন্যান্য পরিবেশে কাজ করতে চাই, যেখানে আমি ইন্টারেস্ট পাবো। আচ্ছা, পরিবার সূত্রে কেউ ছিল আইনজীবী বা কাউকে দেখে ইন্সপায়ার না, হওয়া? কেউ ছিলেন না। তাহলে হঠাৎ করে দূরে দূরে রিলেশনে ছিলেন। আমার এক পিসমশাইয়ের বাবা ছিলেন, উনি খুব বড় লয়ার ছিলেন তমলুকে, হ্যাঁ, মিদনাপুর তমলুকে। এবং কয়েকজন ছিলেন যারা খুব দূর সম্পর্কের আত্মীয়, নিকট কেউ আমাদের কিন্তু ছিলেন না। আমার বাবা ছিলেন ইঞ্জিনিয়ার আর মা ছিলেন গ্র্যাজুয়েট, উনি বিজনেস করতেন। তো আমাদের নিকট কেউ লয়ার ছিলেন না। কিন্তু ছোটোবেলা থেকে আমার মা আমাকে বলতেন, মানে আই উইশ আমার মেয়েকে আমি ব্যারিস্টার বানাবো। তো ব্যারিস্টার বানানো তো খুব একটা ছোট ব্যাপার নয়, এবং সেরকম মেধাবীও আমি ছিলাম না যেখানে কি ব্যারিস্টার হওয়ার হতে পারে। বাট ওই ব্যারিস্টার কথাটা সামহাউ লিঙ্কড উইথ লিগাল সিস্টেম,
লিগ্যাল প্রফেশন। তো তখন 12 পাস করার পরে আমি আমার বাবাকে সেটা ব্যক্ত করি যে আমি ল পড়তে চাই। প্রথমে কিন্তু বাবা আমাকে স্কটিশ চার্চ কলেজে ভর্তি করিয়েছিলেন বাংলা অনার্স নিয়ে। তো বাবা প্রথমে বললেন যে কেন, আমি তো তোমায় ভর্তি করিয়ে দিয়েছি অলরেডি, তুমি কেন? তখন আমি বললাম না, আমি ল পড়তে চাই, আমি লয়ার হতে চাই, আমি প্র্যাকটিস করতে চাই। তো এই ছিল আমার প্রথম জীবনের শুরুয়াতটা। তারপরে আস্তে আস্তে যখন প্র্যাকটিস করতে গেলাম হাইকোর্টে, সামহাও ইন্টারেস্ট পাচ্ছিলাম না অত। করেছি আমি ওখানে আরবিট্রেশন করেছি কলকাতা হাইকোর্টে। তখন ভালো ভালো জাজ ছিলেন, মানে এখনও আছেন, বাট ভালো ভালো জাজেদের সামনে করেছি একটু একটু করে। প্রথমেই তো কোনো জুনিয়রকে সিনিয়র করতে দেন না, প্লিডিং করতে দেন না, সেখানে আস্তে আস্তে আসে। তো যেতাম, করতাম, কিন্তু খুব ইন্টারেস্ট পেতাম না। সামহাও আমার একটা মনে ব্যাক অফ দ্য মাইন্ডে চলতো, যদি আমি অন্যান্য স্টেটে গিয়ে প্র্যাকটিস করতে পারি, অন্যান্য কাজ করতে পারি, কারণ ল তো ভীষণ ভাস্ট। বাঙালিরা দিদি সাধারণত নিজের রাজ্য ছাড়তে চায় না তারা, মানে তখন তুমি 1992-তে দাঁড়িয়ে কেন এরকম চিন্তা ভাবনা, 1999-এ দাঁড়িয়ে এরকম কেন ভাবনা হলো যে এই রাজ্য থেকে যদি আমি বাইরে চলে যাই, সেখানে গিয়ে না না, স্বাধীনভাবে আমার কাজ করব? আপব্রিঙ্গিংটা এরকম ছিল না। বিকজ আমার জ্যাঠতো দাদারা যারা অস্ট্রেলিয়াতে সেটেল, সেটা আমি বলছি 93-4 কথা। তো 93-4 ওরা অলরেডি বেরিয়ে গেছে, এবং আমারও একটা সুপ্ত বাসনা ছিল যে আমি বেরোবো কলকাতা থেকে। কলকাতার যে এনভায়রনমেন্টটা, কলকাতাতে ভীষণ বেশি, বলতে আমার খারাপও লাগে, ভীষণ বেশি আড্ডা, যেটা এখানে পাবে না। তো আমার যেন মনে হতো ওয়ার্ক কালচারটা অতটা নেই, যতটা থাকা উচিত। একটা কাজ করলে যতটা স্যাটিসফ্যাকশন আসে, সেই স্যাটিসফ্যাকশনটা কলকাতার মধ্যে আমি পাইনি। এখন রয়েছে, মানে এখন তুমি নিউজ পেপার এখন তো ডেইলি দেখছো? একদমই নেই, একদমই নেই। আমি কলকাতায় গেলে আমি খুব দুঃখ পাই। সেই কলকাতায় প্রাণোচ্ছল কলকাতা, কিন্তু আমি যখন ল কলেজে পড়েছি আমার একটা অন্য জগৎ ছিল, সেই জগতে ভীষণ ভালো লাগতো। এবং বন্ধু বান্ধবরা একটা প্রাণোচ্ছল, তারা খুব বড় বড় ফ্যামিলি থেকে বিলংস করে, তারা খুব বড় বড় ফ্যামিলি থেকে এসেছিলো। আমি বোধহয় একমাত্র যে কি খুব মিডিওকার ছিলাম। এবং আমি আমার ছোটোবেলা কেটেছে উত্তরপাড়ায়। তো উত্তরপাড়া থেকে বালিগঞ্জ ফাঁড়ি পর্যন্ত আসা একটা বেশ স্ট্রাগলের ব্যাপার ছিল। তো যখন বালিগঞ্জ ফাঁড়িতে এলাম এবং যখন হাজরা ল কলেজে আমি এন্ট্রি নিলাম, তখন তারপরে বন্ধুবান্ধবদের সাপোর্ট ভীষণ পাই। স্পেশালি দুজন বন্ধু আমার খুব সাপোর্ট করে, যারা আমাকে হাইলাইট করে যে আমার মধ্যে কোনটা ভালো আছে, এবং আমি অনেক ইন্সপিরেশন পাই এর থেকে। এবং আগে আমি নিজেকে মনে করি ইয়েস, আমি করতে পারবো, আমি এগোতে পারবো, যেটা একটা ইনফেরিটি কমপ্লেক্স ছিল, বিকজ আই বিলংস ফ্রম উত্তরপাড়া। দিদি কখনো মাথায় এসছে যে এতদিন তো এখানে 25 বছর ধরে আমি রয়েছি সুপ্রিম কোর্টে, কখনো কলকাতায় ব্যাক করে যাই, কলকাতায় গিয়ে সেখানে কাজ করি? একদম না, আমি কলকাতায় ব্যাক করে যেতে চাই না। মানে অনেকে চাই যে বাড়িতে ফিরে যাই, মাটির টান থাকে, মানে তোমার কেন? মাটির টান আছে। আমি এখনো পর্যন্ত কলকাতা এয়ারপোর্টে নেবে একটা প্রণাম করি। মাটির টান আছে, চোখের জল বেরোয়, খুব দুঃখ লাগে যে কলকাতাকে আমি ছেড়ে এসেছিলাম সেই কলকাতা নেই। তুমি বললে যে আড্ডা, হ্যাঁ, কলকাতাতে একটা আইনজীবীদের মধ্যে একটা আড্ডা, তারা কাজ নিয়ে কি অতটা ফোকাস নয়? আইনজীবী নয়, আমি সাধারণ লোকের কথা বলছি। আইনজীবীরা আড্ডা মারে না অত। সজাগ নয় কেন কলকাতার মানুষজন? আমি জানি না কেন, ওয়ার্ক কালচারটা ভীষণ খারাপ। ওয়ার্ক কালচার খারাপ, লোকে রিস্ক নিতে চায় না, ব্যবসার মধ্যে আসতে চায় না। সব সময় একটা লাইন আমি এটা শুনি যখনই আমি কলকাতা যাই, কাজের ভীষণ চাপ, অথচ কাজ নেই। কিন্তু কিসের চাপ এত? সকালবেলায় একজন অফিসে ঢুকে আগে সে চা খাবে। আমরা কিন্তু তা নয়, আমরা ফার্স্ট কোর্টে
আমাদের 10টার সময় বা 10:30টার সময় লোয়ার কোর্টে 10টা, হাইকোর্ট সুপ্রিম কোর্ট 10:30, ঠিক পিন পয়েন্ট 10:30টার মধ্যে আমাদের ঢুকতে হয়। ঠিক আছে, আমার আইটেম নাম্বার অনুযায়ী আমার কেস আসছে। কোনো কারণে হয়তো 2টো কেস এলো, তখন হয়তো 2টো কোর্টে রয়েছে, তখন হয়তো আমরা পাস ওভার নিই। বাট চা তো অনেক পরের কথা, মানে আমরা কাজকর্ম সেরে টেরে তারপর তো চায়ের দিকে আসি। কিন্তু এইটা আমি দেখেছি, অফিসে ঢুকে আগে তারা গসিপ করবে বা এই নিজেদের রিল্যাক্স, নিজেদের এন্টারটেনমেন্টটা হবে, ওয়ার্ক কালচারটা কম। এতদিন ধরে এই পেশায় তুমি রয়েছো, ভারতীয় বিচার ব্যবস্থা নিয়ে সাধারণ নাগরিকদের, জনগণদের অনেক ক্ষোভ রয়েছে। কোথাও গিয়ে বলছে এত ঢিলেমি দিয়ে এত দিন ধরে প্রসেস হচ্ছে যে হয়তো কেউ ঠিক মতো করে বিচারটাই পেল না। যেমন আরজি কর আমরা দেখেছি কলকাতাতে, এখনও তার পরিবার, যে ধর্ষিতা, তার পরিবার এখনো পর্যন্ত একটা বিচার ব্যবস্থার প্রতি একটা ক্ষোভ রয়েছে। তুমি একজন মহিলা, এই ধরনের যখন কেসগুলো দেখো, সন্দেশখালিতে সেখানে নারী নির্যাতন, আরজি করের মতো ঘটনা, একাধিক যে ঘটনা রয়েছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় বিচার ব্যবস্থাকে তুমি কিভাবে দেখো? দেখো, বিচার ব্যবস্থা কিন্তু খুব সঠিক এবং ভালো। বিচার ব্যবস্থাকে আমি একদম ক্রিটিসাইজ করি না। আমি ক্রিটিসাইজ করি কোথায়? ফার্স্ট, সেকেন্ড, থার্ড যদি 3টে স্ল্যাবে করা হয়, ফার্স্ট সেকেন্ডটা যদি খালি থাকে, থার্ড স্ল্যাবটার কাছ থেকে আমি কি করে এক্সপেক্ট করব আমি কিছু রেজাল্ট পাবো? রাইট? তো বিচার ব্যবস্থা যেখানে জাজেসদের কাছে যখন আসছে, জাজেসরা কি দেখেন কোর্টে? এভিডেন্স। যেটা আমি যেটুকু এখানে বলছি সেটা আমার বক্তব্য, কার সাথে হয়তো নাও মিলতে পারে, কিন্তু এটা আমার বক্তব্য, আমি এটা আপনাকে জানাচ্ছি। জাজেসরা কি দেখেন? এভিডেন্স। তো যেখানে এভিডেন্সটাই নেই, কি করবেন তারা? কিভাবে তারা রায় দেবেন? সেখানে তো কলকাতা হাইকোর্ট ইয়ের ব্যাপারে, আমাদের ডাক্তার ভিকটিমের ব্যাপারে তো রায় দিয়েছিলেন, ভালো রায় দিয়েছিলেন। এবার যখন কপিল সিবাল সুপ্রিম কোর্টে লড়লেন, যেখানে অনেক প্রশ্নের উত্তর উনি কিন্তু দিতে পারেননি। আমি জানি না আপনি ওই ইয়েগুলো দেখেছেন কি না, অনেক প্রশ্নের উত্তর উনি দিতে পারেননি। অনেক কিছুর এভিডেন্সই নেই। জাজ কি করবেন? জাজকে তো পেতে হবে, সেই ম্যাটেরিয়ালটা তো পেতে হবে। জাজ যেই প্রশ্নগুলো করছেন সেগুলো নেই, অনেক এভিডেন্স নেই, অনেক ডকুমেন্টস নেই। এনিওয়ে, আমি অত ডিটেলের মধ্যে যাচ্ছি না, কারণ জুডিশিয়ারি সিস্টেম আমাদের এখানে, আমি এতদিন কাজ করছি, আমার কিন্তু মনে হয় না খারাপ বলে। ঠিক আছে, জুডিশিয়ারি সিস্টেম খুব ভালো, সমস্ত কিছু ভালো। আমাদের প্রবলেম একটা জিনিসে, যেটা আমি পার্সোনালি বুঝতে পারি, সেটা হচ্ছে স্লো প্রসেস। কলকাতাতে তো স্লো আছেই, যেই কাজটা দিল্লিতে এক সপ্তাহের মধ্যে হয়, সেই কাজটা কলকাতায় 3 মাস লাগে করতে। কেন, মানে ফলটা কোথায়? ফলটা এটাই যে কাজ করার যে অ্যাম্বিয়েন্স নেই, কাজ করার যে ইন্টারেস্ট সেটা নেই, মানুষের মধ্যে একটা এনার্জিটা নেই। এখানে অনেক বেশি আছে, এখানে পয়সাও আছে, অন্যান্য স্টেটে পয়সাও আছে এবং এনার্জিও আছে, কিন্তু কলকাতাতে এনার্জিটা নেই, সেরকমভাবে পাচ্ছে না তো ক্লায়েন্টের কাছ থেকে পয়সা। একটা উকিল কখন করবে? যখন সে ক্লায়েন্টের কাছ থেকে ভালো ফিজ পাবে বা তার যোগ্যতা অনুযায়ী সেই ফিজটা পাবেন, তখনই সে কিন্তু আগে এগোতে পারবেন। কিন্তু দেখছেন যে পাচ্ছেনই না, কম পাচ্ছেন, তো তখন সে নিজের যে একটা এনার্জি থাকে না, আমরা কাজ করতে যাই, তো যখন আমাদের এই এনার্জিটা যদি ডাউন হয়ে যায়, আমরা কোর্টে বলবো কি করে, তাই না? তো সেক্ষেত্রে কলকাতা সেই জিনিসটা একটা এমএসএমই লোন, হ্যাঁ, এমএসএমই লোন করতে এখানে 1 সপ্তাহ লাগে, কিন্তু কলকাতায় 3 মাস সময় লাগে।
কারণ ওই যে লোনটা প্রসেসের যেই কাজগুলো হয় সেই করতেই তারা দেরি করে। ভেতরে গোলযোগ বা দুর্নীতি এরকম কিছু ইঙ্গিত দিচ্ছে? গোলযোগ দুর্নীতি তো রয়েছেই, যা রয়েছে, কিন্তু এখানে হচ্ছে কি অনেক প্রম্পট কাজ হয়, ঠিক আছে, প্রম্পট কাজ হয়, প্রম্পট সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন ভীষণ ভালো, যেটা আমি বুঝতে পারি। যেটা আমি একটু আগেও আলোচনা করছিলাম যে সাকেত কোর্ট দেখুন আর বিধাননগর কোর্ট দেখুন, তফাৎটা নিজেই বুঝে যাবেন, আমায় কিছু বলতে হবে না। আইনজীবীদের ক্ষোভ আমরা বারবারই দেখি কলকাতাতে, কলকাতা হাইকোর্ট চত্বরে দেখি, সেখানে দাঁড়িয়ে হয়তো কোনো কেউ কেস করেছে, পরিবারের তরফ থেকে একটা ক্ষোভ থাকে, বারবার তারা বলে যে আমরা বিশ্বাস করতে পারছি না, আইনের উপর ভরসাই আমরা হারিয়ে ফেলেছি। আরজি করে একটা বড় একটা উদাহরণ আমরা দেখতে পেয়েছি। সেখানে দাঁড়িয়ে রাজ্য সরকারের পরিকাঠামোগত দিক থেকে কিছু দুর্বলতা রয়েছে। এই যে আপনি বললেন যে এভিডেন্স ছিল না, যখন হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে এলো তখন নিশ্চয়ই রাজ্য সরকারকে নিশ্চয়ই প্রথম থেকে, ঠিক আছে, প্রথম থেকে এখন দেখুন একটা ইনসিডেন্টের ভেতরে ঢুকে তার চুলচেরা হিসেব নিকেশ করার আমি কে, হ্যাঁ, কিন্তু আমি যেগুলো দেখে এসছি, যেগুলো শুনে এসছি, সেগুলো থেকে বলছি রাজ্য সরকার যদি শক্তভাবে ধরতেন তাহলে কেসটার মোড়টা অন্যদিকে ঘুরতো। রাজ্য সরকারের হস্তক্ষেপ নিয়ে কি বলবেন? মানে আপনার যেখানে জন্ম, বড় হয়ে ওঠা যে রাজ্যে, সেখানে রাজ্য সরকারের যে কোনো আধিকারিক হতে পারে, যে কোনো মন্ত্রী নেতা থেকে শুরু হতে পারে, তাদের হস্তক্ষেপ বিভিন্ন ব্যাপারে আপনি কিভাবে দেখছেন? মানে আইনগত দিকে তো একটা রয়েছে, এবারে কিছুদিন আগে আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ ফাইল নিয়ে যে চর্চার বিষয়, সেটা আমরা দেখেছি। আরজি করার সময় ওনাকে জুনিয়র ডাক্তারদের সাথে বৈঠক করা নিয়ে নানা বিতর্ক আমরা দেখেছি। এই সমস্ত কিছু নিয়ে আইনজীবী হিসেবে আপনার কি বক্তব্য? আমি তো প্রথমেই বললাম যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়র মধ্যে প্রথম দুটো যদি খালি থাকে, থার্ডের কাছ থেকে আপনি কি করে এক্সপেক্ট করবেন যে রেজাল্টটা পাবেন বলে, ঠিক আছে। শক্ত হাত দরকার, একটা শক্ত হাত দরকার। পশ্চিমবঙ্গে কি শক্ত Yes. হাত নেই? না, নেই। আপনি যে কথা বললেন, কয়েক মাস পর বিধানসভা নির্বাচন রয়েছে, পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনও হতে পারে, আবার পুরনো সরকার আবার পুনরায় আসতেও পারে। আপনি বললেন যে শক্ত হাতের প্রয়োজন, মানে সময়টা কি চলে এসেছে? কি হাওয়া একদম, পাচ্ছেন আপনি? একদম, কারণ পশ্চিম বাংলা একদম উত্তেজিত হয়ে রয়েছে, যেটা আমি দেখছি, ঠিক আছে। পশ্চিম বাংলায় মানুষ কাজ পাচ্ছে না। পশ্চিম বাংলায় মানুষের যে কাজগুলো ছিল, আজকে শিক্ষকদের যে চাকরি চলে গেল, ঠিক আছে, এতগুলো শিক্ষক, তাদের যে চাকরি চলে গেল, তাদের সংসারটা কিভাবে চলবে? তারা কি ক্ষিপ্ত নয়? খুবই ক্ষিপ্ত তারা, তারা ভীষণভাবে হয়ে রয়েছে, ডিস্টার্ব হয়ে রয়েছে। তো তারা তো তাদের জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য একজনকে নিশ্চয়ই দরকার, যারা কি এই যে জনসাধারণ, একদম সাধারণ মানুষ, সেই সাধারণ মানুষ যেন সুস্থভাবে আবার আমাদের মতন সুস্থভাবে আবার তারা নিজেদের জীবনযাপনটা করতে পারে। জয়তীতে একটা প্রশ্ন আমার রয়েছে। আপনি বললেন যে এই যে যারা চাকরি হারিয়েছেন, যারা ক্ষিপ্ত জনতা রয়েছে পশ্চিমবঙ্গে, তাদের একটা জনপ্রতিনিধি দরকার রয়েছে। আপনার মতে জনপ্রতিনিধি কে হতে পারে? শাসক দলের কোনো উঠতি নেতা হতে পারে, নাকি বিরোধী তো অনেক দল রয়েছে, বিজেপি কেন্দ্রের যে দল রয়েছে সেটা বিরোধী দল পশ্চিমবঙ্গে, সেখান থেকে রয়েছে, নাকি সিপিএম যে 34 বছর রাজত্ব করেছে পশ্চিমবঙ্গে, তাদের তরফ থেকে কেউ একটা উঠে আসা দরকার? না, বা যোগ্য বলে মনে করছেন? এখানে আমি আমার বক্তব্য সেভাবে দিতে পারি না। আমি তো বলছি একজন যোগ্য দরকার। এই যে শাসক কথাটা বললেন, শাসক কেন হবে? আমরা তো সেই ব্রিটিশ আমলে পড়ে নেই, আমরা তো সেখান থেকে বেরিয়ে এসেছি। শাসক কেন হবে? আমি তো শাসকের কথা বলিনি, আমি বলেছি যে একজন যারা গরিব মানুষের পাশে দাঁড়াবেন, সাপোর্ট করবেন, সাহায্য করবেন, এইরকম একজন নেতার দরকার। সেই নেতা সিপিএম হোক, বিজেপি হোক, তৃণমূল হোক, যেখান থেকেই হোক, একজন সঠিক লোকের দরকার। আপনি বলেন যে শাসক, আমি কারোর এগেনস্টে নই, এবং আমি কাউকে সাপোর্ট করি না। ইতিমধ্যে এর মধ্যে আমি কিন্তু
পশ্চিমবাংলায় কাউকে দেখি না, আমার কাছে সেরকম কোনো নাম নেই। হয়তো আমি জানি না, আছেন হয়তো কোথাও না কোথাও আছেন, পলিটিক্স করছেন যেখানে হয়তো রয়েছেন, কিন্তু আমার মনে হয় এই গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য একজন শক্ত হাতের দরকার। বাংলা যদি শক্ত হাতে যায় 26-এর ফলাফলের পর, জয়তী চ্যাটার্জি কি ভাববে কলকাতায় ফিরে যাওয়ার কথা কোনোদিন? হ্যাঁ, তখন আমি নিশ্চয়ই ভাবব। আপনি কি ব্যক্তিগতভাবে অপেক্ষায় রয়েছেন? অ্যাট প্রেজেন্ট আমার কাছে এটা যে আমি ফিরে যাব না কলকাতায়, কারণ আমি যেই পরিবেশে থাকি, যেই ইয়েতে ওয়ার্ক কালচারে আমি রোজ ওঠা বসা করি, সেই ওয়ার্ক কালচারের 1%ও আমি কলকাতায় দেখিনি। তো সেই জন্য আমি ফিরে যাব না। তো কিন্তু যদি সত্যিকারের বাংলার, আমি ভীষণভাবে চাই বাংলার পরিবর্তন আসুক, এবং যদি পরিবর্তন হয় আমি নিশ্চয়ই ফিরে যাব। ব্যক্তিগতভাবে চাইছেন পরিবর্তন হোক? নিশ্চয়ই, আমরা কে চাই না, চান নাকি যে বাংলার পরিবর্তন? এই যে এত বড় একটা কথা আপনি বললেন যে পরিবর্তন চাইছি, বাংলা শক্ত হাত পাক, বা বাংলার দায়িত্ব কেউ শক্ত হাতের কাছে চলে যাক। ইন্টারভিউটা যখন টেলিকাস্ট হবে, কোনো ভয় রয়েছে যে আইনি দিক থেকে বা কোনো হাই অথরিটি বা কেউ যদি আপনাকে প্রেসারাইজ করে? না, আমি তো কাউকে নিচু করিনি, যে যেখানে আমাকে আইনি কোনো সহকর্মী বা কেউ আমাকে বলবে বা কিছু, আমি কাউকে নিচু করিনি তো। বিকজ আমি তো বললাম ডেপথ রয়েছে, সেটাকে তুলে ধরা, সেটাকে হাইলাইট করার মতন কেউ নেই, এটাই বলতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রয়েছে পশ্চিমবঙ্গ, শক্ত হাত বলে মনে করছেন না আপনি? সেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আপনি যে প্রফেশনে রয়েছেন সেই প্রফেশনেরই একজন, কিছুদিন আগে সুপ্রিম কোর্টে এসেছিলেন, এই বিষয়ে কি বলবেন? শুনেছিলাম আমি ওনার কথা। এখন এই বিষয়ে আমি এই কারণে বলবো না কিছু, কারণ উনি যেটা ভালো মনে করেন উনি করেন, ঠিক আছে? ওই প্রথমেই আমি বললাম, আমার ভালো লাগা না ভালো লাগা আপনার নাও লাগতেও পারে। এবারে ওনার যেটা ঠিক মনে হচ্ছে উনি করছেন, সমালোচনা করার জন্য অনেকেই বসে আছেন, আমি সমালোচনার দিকে যাব না। আপনি সহকর্মী হিসেবে বলুন না, উনিও একজন আইনজীবী, আপনিও একজন আইনজীবী, মুখ্যমন্ত্রী পরে, উনি পেশাগত দিক থেকে তো আইনজীবী, আপনিও আইনজীবী, তো একজন কলিগ হিসেবে বা দীর্ঘদিন ধরে আইনজীবী যে প্রফেশনে আপনি রয়েছেন, যে পেশায় আপনি রয়েছেন, সেই দিক থেকে কি বলবেন? ওনার বিভিন্ন মন্তব্য, ওনার বিভিন্ন বিরোধিতা করা, সরকার বিরোধী যে বক্তব্যগুলো, যে এসআইআর হতে দেব না, একদম সরাসরিভাবে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে এসআইআর হতে দেব না, এই ধরনের যে বক্তব্য, কেন্দ্র সরকার বিরোধী, ভারতের সংবিধান বিরোধী তার যে মন্তব্য বা বক্তব্য, এটা আপনি আইনজীবী হিসেবে কীভাবে দেখেন? আইনজীবীর কাজ কি? কোর্টে যে সেই প্রসিডিংটাকে নিয়ে যাওয়া। আজকে হঠাৎ করে যদি ধরুন আমি ইন্ডিয়াতে প্র্যাকটিস করছি না, হ্যাঁ, আমি কোনোদিনও করিনি প্র্যাকটিস, হঠাৎ করে আমাকে যদি গ্রেট ব্রিটেনে গিয়ে বলে যে এই কোর্টে বলো, ঠিক আছে, তো আমার রিয়াকশানটা কী হবে? রিয়াকশানটা যেরকম হওয়া উচিত মমতা ব্যানার্জিরও তাই। এই হিসেবে আমি এইটুকু বলতে পারি। দ্বিতীয় কথা হচ্ছে যে মমতা ব্যানার্জির ভালো মন্দ নিয়ে আমি বিচার করতে চাই না বা যেতে চাই না, পরিষ্কার কথা আমার। এবং না আমি ওনার এগেনস্টে, না আমি ওনার ফরে, ঠিক আছে? শুধু এইটুকু বুঝতে পারি যে জনগণ পশ্চিমবাংলায় রয়েছে তারা খুব দুঃখিত, তারা খুব দুঃখে দিন কাটাচ্ছে। আচ্ছা জয়তীদি, আইনজীবী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে 10-এ কত দেবেন? এবং মুখ্যমন্ত্রী হিসেবে, বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে আপনার ব্যক্তিগত আমি জিজ্ঞেস করতে চাইছি, আপনি একজন সাধারণ বাঙালি হিসেবে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে 10-এর মধ্যে কত দেবেন? এবং আইনজীবী হিসেবে, আপনার সিনিয়র একজন আইনজীবী হিসেবে 10-এর মধ্যে তাকে কত দেবেন? দেখুন, যদি সেরমভাবেই মানে
মমতা ব্যানার্জি যখন প্রথম আরম্ভ করেছিলেন তখন ওনাকে সেই সময় তখন আমারও কেরিয়ার স্টার্ট হচ্ছে, আমার কিন্তু খুব ভালো লাগতো। আইডল ছিলেন? হ্যাঁ, আমার খুব ভালো লাগতো। এখন কিন্তু পরিবেশটা এত খারাপ হয়ে গেছে, আমি এত নম্বর দিতে পারবো না, এত নম্বর দিতে আইনজীবী পারবো হিসেবে না। বলছেন? হ্যাঁ, কারণ জানেন তো, পলিটিক্যাল ডিস্টারবেন্সটা ভীষণ বেশি কলকাতায়, ভীষণ বেশি মিছিল। আমাদের এখানে ইলেকশন হয়ে যায়, আমরা বুঝতেই পারি না ইলেকশন ছিল। ভোটার কার্ড আসে বাড়িতে, আমাদের বলে যায় অমুক বুথে গিয়ে আপনি ভোট দিয়ে আসবেন। কোনো মন্ত্রী আসে না বা কোনো আসেন না, এসে বাড়িতে এসে হাত জোর করে বলেন আমাকে ভোট দেবেন। কেউ আসে না, কেউ বিরক্তও করে না। সেক্ষেত্রে সেখানে যদি আমি যাই, একটা ঘন্টার পর ঘন্টা ট্যাক্সিতে হয়তো বসে আছি, সামনে মিছিল যাচ্ছে, তো মিছিল যদি অর্ধেক সময়টা নিয়ে নেয়, মানুষ কাজ করবে কখন? আর প্রশাসন যদি এটা না দেখে, প্রশাসন যদি এই জিনিসটাকে সুন্দরভাবে যদি হ্যান্ডেল না করে, তাহলে জনগণের কাছে কি বার্তা যাচ্ছে? একটা ছোট্টবেলা থেকে যখন একটা বাচ্চা বড় হচ্ছে, তাকে কি শেখানো হয়? তাকে তার কেরিয়ার করবে, সংসার করবে, ভালো পয়সা রোজগার করবে, সে উচ্চ পদে যাবে, এই কথা শেখানো হয় না। কিন্তু সেটা কি পাচ্ছে পশ্চিমবাংলায়? বাচ্চারা বড় হচ্ছে, আজকে বিএসসি পাশ করে কি করছে? সংক্ষেপে বলে দিই, মুখ্যমন্ত্রী হিসেবে কত দেবেন 10-এর মধ্যে? 2। আপনি দীর্ঘদিন ধরে এনআরআই নিয়েও বিভিন্ন যে আন্তঃসম্পর্কীয় ব্যাপার রয়েছে সেটা নিয়েও অনেক আইনি জটিলতা দেখেছেন কাছ থেকে। এই যে বাংলাদেশ থেকে হিন্দু নির্যাতিতা যারা রয়েছেন, যারা এপার চলে আসছেন, নাগরিকত্ব চাইছেন, তারা পশ্চিমবঙ্গে বহু এরকম বাঙালি রয়েছেন বাংলাদেশ থেকে যারা এসেছেন, তাদের নাগরিকত্ব দেওয়া নিয়ে একটা যে জটিলতা তৈরি হয়েছে, সেটাকে কি বলবেন আইনি ভাষায়, বা তার কোনো সমাধান রয়েছে কি? নিশ্চয়ই সমাধান তো অবভিয়াসলি রয়েছে, কিন্তু যেই সমস্যাটা হয়েছে, আমি যে বললাম যে একটা শক্ত হাতের দরকার। সমস্যাটা কেন হলো? তাহলে তো অনেক রিফিউজি চলে আসতো অন্যান্য দেশ থেকে আমাদের দেশে, বাকি জায়গায় কেন ঢোকে না? বাংলাদেশে কেন ঢুকলো? তাই না? এটা একটা বড় প্রশ্ন। যে পশ্চিমবঙ্গে কেন ঢুকলো? হ্যাঁ, পশ্চিমবঙ্গে কেন ঢুকলো? ওই কেরালাতে ঢুকছে না তো? অন্যান্য স্টেটগুলো, রাজস্থান, পাঞ্জাব, পাকিস্তান থেকে পাঞ্জাবে ঢুকে পড়বে না? ওই সেটা তো হচ্ছে না কেন? পশ্চিমবাংলায় কেন ঢুকছে? আইনি দুর্বলতা রয়েছে বুঝছেন? আমার তো তাই মনে হয়। আইনি দুর্বলতা নয়, প্রশাসনের দুর্বলতা রয়েছে কোথাও না কোথাও। যদি প্রশাসন সেভাবে সহযোগিতা না করে, এরা এখানে এসে আধার কার্ড করতে পারছে কি করে এত সহজে? জয়তিদি, একটা কয়েক মাস আগেই একটা কেস, পশ্চিমবঙ্গে একটা পঞ্চায়েত প্রধান যিনি বাংলাদেশ থেকে চলে এসেছিলেন, লাভলি খাতুন, নামটা বোধহয় আপনি শুনেছেন। শুনেছি, কিন্তু আমি অত ভালো করে জানি না। উনি বাংলাদেশের একজন সংখ্যালঘু, ফলত ওনার এই দেশে এসে নাগরিকত্ব নেওয়ারও কোনো ব্যাপার নয়, কারণ নির্যাতিত হয়ে উনি আসেননি। এই যে পশ্চিমবঙ্গে চলে আসছে, কাঁটাতারের ওপার থেকে চলে আসছে, অনেকে রাতারাতি চলে আসছে, কোনো কাউকে ধরে, দালালকে ধরে চলে আসছে, এসে তারা পঞ্চায়েত প্রধান হয়ে যাচ্ছে। এইগুলো আপনি কিভাবে দেখেন? পঞ্চায়েত প্রধান করে দেওয়া হচ্ছে, স্থানীয় পঞ্চায়েতরা যারা রয়েছে মেম্বার, সহযোগিতা কোথাও না কোথাও রয়েছে। সহযোগিতা দেখুন, আমি সব ব্যাপার তো আমি জানি না, আমি গুগল নই, তো সব ব্যাপার নিয়ে আমি বলতে পারবো না, কিন্তু যেটুকু বুঝতে পারি কোথাও না কোথাও সহযোগিতা রয়েছে, কারাপশন রয়েছে, যার ফলে তারা পাচ্ছে ভোট ব্যাংক হতে পারে। আমি এই বিষয়ে আমি বললাম না, অতটা আমি জানি না, তো এই বিষয়ে আমি গিয়ে কি করে নিজের ওপিনিয়নটা দিই, তাই না? যেটা আমি জানি না সেটা নিয়ে তো বলা ঠিক হবে না। মতুয়াদেরও দেখা যাচ্ছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া নিয়ে বিভিন্নভাবে আইনি জটিলতার সম্মুখীন হতে হচ্ছে।
মতুয়া মানে এটা আমরা দেখতে পাচ্ছি যে ওই ভারত বাংলাদেশের যে ভাগাভাগ সেই তার আগে থেকে একটা হচ্ছে, দু দেশের স্বাধীনতা পাওয়ার আগে থেকে মতুয়া সমস্যা রয়েছে পশ্চিমবঙ্গে। এটার সমাধান কি করে হবে, কত তাড়াতাড়ি হওয়া দরকার? না, এইটা আমি ঠিক বলতে পারবো না, এটা সমাধান কিভাবে হবে, কীরমভাবে করা যাবে, এটা আমি অতটা আমি এই বিষয়ে অতটা জানি না। আমার বলাটা, ওপিনিয়ন দেওয়াটা ঠিক হবে না। বাট যেটা আমি মানে লাস্ট 15 মিনিট আধ ঘন্টা ধরে যেটা আমি একটা জিনিস বলে যাচ্ছি, যে পশ্চিম বাংলাকে উন্নত করতে গেলে পশ্চিম বাংলার সর্বসাধারণ মানুষের পাশে একজনকে দাঁড়ানো দরকার, যিনি এই যে আমাদের রুলস রেগুলেশন, আমাদের যে সমস্ত আইনি এবং এর সমস্ত যে কাঠামোটা রয়েছে সেটা যেন শক্ত থাকে, সেটা যেন শক্ত থাকে, বাস এটাই আমার একমাত্র বক্তব্য। পশ্চিমবঙ্গের কথায় আসি, সেখানে দেখা যাচ্ছে কোনো আইনি ব্যবস্থা নিতে গিয়ে হাইকোর্টের সাথে রাজ্য সরকারের মতবিরোধ হচ্ছে। বিভিন্নভাবে দেখেছি বিরোধী দলরা তারা যখন মিছিল করতে যায় পারমিশন দেওয়া হয় না পুলিশের তরফ থেকে, বারবার তাদের আদালতের দ্বারস্থ হতে হয়েছে। পশ্চিমবঙ্গের বর্তমান যে বিরোধী দল রয়েছে সেই বিরোধী দলনেতা বারবার সেই অভিযোগও করেছেন। এটা কেন, মানে সংঘাত কেন আইনের সাথে, আইন ব্যবস্থার সাথে পশ্চিমবঙ্গ সরকারের বারবার কেন সংঘাত লাগছে? যদি মিটিং মিছিল বারবার করে হতে থাকে, এখন এটাও আমি ঠিক যেটা হাইকোর্টের, যেটা হাইকোর্ট তো নিজের ইয়েতে চলবে না, নিজের যে রুলস আছে হাইকোর্ট তো সেটাকে ব্রেক করতে পারে না কোনো রকমভাবে। তো হাইকোর্টের মতন ডিসিশন নেবে, এটা তো খুব স্বাভাবিক কথা, এটা অস্বাভাবিক তো কিছু নয়। আর আরেকটা জিনিস হচ্ছে, এই যে আমি বললাম না, মিটিং মিছিল করে 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 এত মিটিং মিছিলের পারমিশন এখানে নিতে হয় না কেন? সব পশ্চিমবাংলায় নিতে যাচ্ছে কেন, তাই না? তো এখানে এত মিটিং মিছিল আপনি কি দেখেন? দিল্লিতে যারা আছেন তারা খুব ভালো করে বলতে পারবেন, এত মিটিং মিছিল এখানে দরকার হয় না। তো এখানে তাহলে পশ্চিমবাংলায় কেন দরকার? মানে স্পেশালটা কী কারণে? ডিস্টারবেন্সও তো হবে সাধারণ মানুষের। একটা মিছিল যাবে, মানুষের চাকরি করতে যাচ্ছে, বা ধরুন একজন পেশেন্ট যাচ্ছে ডাক্তারের কাছে, তার পক্ষেও অসুবিধে, গিয়ে হসপিটালে টাইমলি পৌঁছতে পারবে না, অনেক রকম অসুবিধা আছে। তো এত মিটিং মিছিলের তো দরকার নেই। আমার মনে হয় সেখানে কন্ট্রাডিকশান হচ্ছে, হয়তো জাজেসরা সেখানে হয়তো করতে পারছেন না। পশ্চিমবঙ্গের আইন ব্যবস্থার উপর বা ভেতরে সেখানে কি রাজনীতি ঢুকে পড়েছে বলে মনে করছেন? মানে এখনো যে বন্ধু বান্ধব যারা পশ্চিমবঙ্গে রয়েছে আইনজীবী হিসেবে, তাদের থেকে এই ধরনের কিছু পেয়েছেন? না 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 না, আমার ব্যাচমেট যারা রয়েছেন, যারা প্র্যাকটিস করছেন কলকাতাতে, কলকাতার বাইরেও আছেন, প্র্যাকটিস করছেন, তাদের মধ্যে আমি ভীষণভাবে ডেপথটা খুঁজে পাই। আইন সম্পর্কে তারা ভীষণ ক্লিন অ্যান্ড ক্লিয়ার, তারা আইনটাকে রেসপেক্ট করেন এবং আইনটাকে সেরকমভাবে শক্ত হাতে ধরে এগোচ্ছেন ওনারা। এখানে পলিটিক্যাল কোনো ডিস্টারবেন্স আমি তাদের মধ্যে দেখি না। ইভেন আমার বন্ধুবান্ধবদের মধ্যে জাজও আছেন, ব্যারিস্টার্সও আছেন। আমাদের একটি গ্রুপ আছে, লয়ার্স গ্রুপ হোয়াটসঅ্যাপে, যেখানে ব্যারিস্টার আছেন, যেখানে জাজ আছেন, মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তো এনারা সবাই আছে এবং সবাই বড় মাপে কাজ করছে কলকাতাতে। আমার ব্যাচমেটরা যাদের কথা বলছে, তারা এরকম পাবলিক পিপি প্রসিকিউটরও রয়েছেন। তো তারা খুব সুন্দর কাজ করছেন এবং খুব স্যাটিসফাইড, এবং তারা সাফল্য, সেখানে পলিটিক্যাল ডিস্টারবেন্স তাদের মধ্যে আমি কিছু দেখি না। আমি জানি না ভেতরে কিছু থাকলে, বাট এরকম আমি তো শুনিনি, দেখিনি। জয়তীদি, কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় যে সুপ্রিম কোর্টে এসেছিলেন, আপনি দেখেছেন নিজের চোখে বাংলার মুখ্যমন্ত্রীকে? না, আমি নিজের চোখে দেখিনি, আমি ওই যে ভিডিও ক্লিপসগুলো হয় তাতে দেখলাম।
তাতে দেখলাম উনি বলছেন। দেখে উনি যা যা পয়েন্ট দিচ্ছিলেন, এত অভিজ্ঞ আইনজীবীদের পাশে দাঁড়িয়ে, একটা সাদা শাড়ি গায়ে একটা কালো শাল দিয়ে, কোথাও কি মনে হচ্ছে যে রাজনীতি একটা ভোটের আগে একটা প্রচার প্রতীকী হওয়ার চেষ্টা? নিশ্চয়ই, আমার তো তাই মনে হয়। প্রচার অবভিয়াসলি আছে, সব জিনিসের ডেকোরাম আছে, উনি সেটা সব সময় মেনটেন করেন না। বাট হ্যাঁ, আমি তো বললাম আমি ওনার এগেনস্টেও নই, ওনার ফরেও নই, আমি নিউট্রালি রয়েছি। একটা সময় হাজরা ল কলেজের পড়ুয়া জয়তী চ্যাটার্জি, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আইডল হিসেবে দেখতেন। হ্যাঁ, এখন আইনজীবী হিসেবে তিনি কত নাম্বার দেবেন হয়তো তিনি কনফিউজ হয়ে যাচ্ছেন। হ্যাঁ, কখনো আইনজীবী হওয়ার পর মনে হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ব্যক্তিগতভাবে দেখা করি, একসময় আইডল ছিলেন আমার, এ ধরনের চিন্তাভাবনা এসছে? না দেখুন, আইডল ছিলেন বলে বলবো না, কিন্তু আমার মনে হয়েছিল একজন নতুন শাসক যিনি সিপিএমের পরে, হ্যাঁ, আমি এই পলিটিক্স নিয়ে না খুব বেশি ঘাটাঘাটি করিনি, সেই জন্য আমার বক্তব্যটা হয়তো খুব পরিষ্কার না হলেও আমি এইটুকু বোঝাতে চাই যে সিপিএমের পরে একজন মন্ত্রী বা একজন নেতার প্রয়োজন ছিল কলকাতায়, যখন মমতা ব্যানার্জি এসেছিলেন এবং যেভাবে উনি হালটা ধরেছিলেন, তাতে আমার মনে হয়েছিল যে পশ্চিমবাংলা অনেক উন্নতি হবে, কিন্তু সেই উন্নতিটা দেখা গেল না তার নেক্সট 10 ইয়ার্সের পরে। তো উন্নতিটা দেখা গেল না, এবং এখন আমরা সবাই জানি পশ্চিমবাংলা কোথায় রয়েছে, বাকি স্টেটগুলো কোথায় রয়েছে, আমরা প্রত্যেকেই জানি পরিষ্কার। অনেক আইনজীবীকে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তারা সরাসরিভাবে যুক্ত হয়ে গিয়েছেন, মুখপাত্র হয়ে গিয়েছেন, অনেকে আবার মন্ত্রিত্বও পেয়েছেন। বিভিন্ন স্টেটের কথা বলছি, শুধু বাংলার কথা বলছি না। এক্ষেত্রে কি আইনি দিক থেকে যখন তারা পেশাগতভাবে কাজ করে, তাদের ওপর কোনো একটা দলীয় কোনো পেশা মানে প্রেশারাইজ কিছু থাকতে পারে, চাপ থাকতে পারে? হয়তো থাকতে পারে, আমি অতটা ক্লোজলি তো দেখিনি, যা করিনি, আমি অতটা বলতে পারবো না। কোর্টে আমি কতগুলো কোর্টে যে কাজ করেছি, এক হচ্ছে বারুইপুর কোর্ট, আর একটা হচ্ছে আপনার বিধাননগর কোর্ট, হাইকোর্ট, এগুলোতে আমি কাজ করেছি, এবং রিসেন্টলিও আমার কিছু মামলা চলছে বিধাননগর কোর্টে এবং বারুইপুর ডায়মন্ড হারবার কোর্টেও আমি কাজ করেছি। তো খুব রিসেন্টের কথাই আমি বলছি, যেখানে আমি এরকম কিছু দেখিনি, তো আমি এখন কি করে আমার নিজের ওপিনিয়নটা দিই এই ব্যাপারে। যেটা বলছিলাম যে অনেকেই রয়েছে মুখপাত্র রাজনৈতিক দলের, তারা আইনজীবী পেশাগত দিক থেকে, এরকম কেউ কোনো বন্ধু বান্ধব রয়েছে পশ্চিমবঙ্গে? আমার জানা নেই। আপনার সার্কেলের মধ্যে কেউ রয়েছে? না, মানে আপনি এটা বলতে চাইছেন পলিটিক্স করেন এবং আইনজীবী রয়েছে? আইনজীবী না, আমি এরকম কাউকে জানি না, মানে আমার সার্কেলে কেউ নেই। আছেন হয়তো অনেকেই হয়তো আছেন যারা পলিটিক্সও করেন এবং করেন, আমি জানি না। জয়তীদি, 1946 সাল এবং তারপর 71, বাংলাদেশ থেকে যে উদ্বাস্তুরা তাদের ভিটে মাটি ছেড়ে পশ্চিমবঙ্গে এসেছিলেন, তাদেরকে নিয়ে একাধিক মামলা কি এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে আসে? হ্যাঁ, তাদেরকে নিয়ে মামলা আসে, তবে সেই মামলা আমি নেই, আমি খুব বেশি ডিটেলে বলতে পারবো না, তবে সেই মামলা আছে এখন আমি জানি। কিন্তু এই যে 71-এর পর থেকে 2026 পর্যন্ত এতগুলো বছর, এই জটিলতা কাটছে না কেন? এর মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে, এখন সেই বিষয়গুলো সমস্তগুলো আমি জানি না, সবগুলো নিয়ে টিপ্পনি দেওয়াটা ঠিক হবে না, অনেক বিষয় আছে, ঠিক আছে। তারা কেন চলে এসছে, তাদের ঘর বাড়ি, শুধু তাই নয়, যখন পাকিস্তান অ্যান্ড ইন্ডিয়ারও বিভাজন হলো, তখনও অনেক প্রবলেমস অ্যারাইজ হলো, এবং ধরুন বাংলাদেশে আমার কিছু জমি আছে, সেটাকে আমি ছেড়ে দিতে পারি না, সেটা হয়তো বাপদাদার আমল থেকে সেই জমিটা রয়েছে, সেটা ছাড়া সম্ভব হয় না। আবার এদেশে জমি রয়েছে, এখান থেকে চলে যাওয়াটাও সম্ভব না, বিকজ ইন্ডিয়া একটা বেশ শক্ত সামর্থ্য কান্ট্রি,
এরকম নয় ইন্ডিয়া দুর্বল, সে তুলনায় বাংলাদেশ তো অত শক্ত সামর্থ্য নয়। সেক্ষেত্রে সেখানে তো মানুষ এখানে মানুষ এসে থাকার চেষ্টাটা অনেক বেশি। যেমন ধরুন ভেতরে ইন্ডিয়ার মধ্যেও কি হয়, বিহার অ্যাজ এ স্টেট কিন্তু খুব খারাপ নয়। বিহার থেকে এবং অন্যান্য স্টেট থেকে দিল্লিতে আসেন কাজ করতে, ইভেন পশ্চিমবাংলা থেকে আজকাল বাচ্চারা বেরিয়ে যাচ্ছে। তো ওই রকমই বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসা উদ্দেশ্য তো একই না, কি করে রোজগার করব, নিজের ইয়েটা কি করে, অধিকারটা কি করে পাবো, আমার একটা অধিকার এস্টাবলিশ করতে হবে, ঠিক আছে? উদ্দেশ্য মানুষের ওইটাই। সেটা যদি হয়ে গেল তো হয়ে গেল, তার জন্য লড়াই করছেন, ঠিক আছে? এই যে দুদেশের মধ্যে এই উদ্বাস্তু যে সমস্যা, সেই সমস্যার সমাধান এসআইআর আমরা দেখেছি, নাগরিকত্ব তাদেরকে দেয়া হবে দেখেছি আমরা, মতুয়াদের যে বিষয়টা আমি বললাম, এটার কি কোনো পার্মানেন্ট কোনো সলিউশন নেই? এটা কি হয়েই থাকবে? মানে ৭১-এর পর থেকে প্রতি বছর ভোট এলেই দেখছি পশ্চিমবঙ্গে এই উদ্বাস্তুদেরকে নিয়ে টানা হেঁচড়া একটা ব্যাপার আমরা দেখতে পারি। সুপ্রিম কোর্টে এখনো পর্যন্ত কি কোনো আইন নেই এই সমাধানটাকে, মানে এই যে বিতর্কিত যে বিষয়গুলি রয়েছে তার একটা সমাধানের জন্য? কেন থাকবে না? সুপ্রিম কোর্টে এখন দেখুন, এই উদ্বাস্তুদের যদি ভোটার হিসেবে গোনা হয়, ঠিক আছে, সেখানে একটা মন্ত্রীর কাছে ইম্পর্টেন্সটা কি যে ভোটার চাই। তো সেইটাকে সব কিছু যাচ্ছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। আমি তো আমার আলোচনার শুরুতেই বলেছি যে কোর্ট কি দেখে, এভিডেন্স দেখে, ডকুমেন্টেশন দেখে। আপনি যেই বেসে বলছেন সেই বেসটা দেখবে সুপ্রিম কোর্ট। সেটা যদি না পায় সুপ্রিম কোর্ট কি করবে? আমি কিন্তু বলবো সুপ্রিম কোর্টের জায়গায় ঠিক আছেন। এটা সমাধান রয়েছে? সমাধান নিশ্চয়ই রয়েছে। অনেক 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 কারাপশন রয়েছে ভেতরে অনেক কারাপশন রয়েছে। সেগুলোকে আস্তে আস্তে এই যে জালটা আছে, এই জালটাকে ছাড়ানো। এবং এটাও দেখতে হবে যে আমরা মানে প্রশাসনকে এটাও দেখতে হবে যে তাদের স্বার্থ সিদ্ধির জন্য যেন কিছু না করা হয়। সেটা কি হয়ে আসছে বাংলাতে? হ্যাঁ, সেটা হয়ে আসছে। সর্বসাধারণের জন্য কজন ভাবছেন? সত্যি কি কেউ একটা নাম নিতে পারবেন যিনি ভাবছেন সত্যিকারে সর্বসাধারণের জন্য, গরিব মানুষের জন্য? বাংলাদেশে প্রচুর গরিব মানুষ আছেন যারা মানে পশ্চিমবাংলার কথা বলছি, বাংলাদেশ না, পশ্চিমবাংলার কথা বলছি। প্রচুর গরিব মানুষ আছেন, সাধারণ মানুষ, মধ্যবিত্ত আছেন। মধ্যবিত্তের কথা ছেড়েই দিলাম, গরিব মানুষের পাশে কে আছেন? একটা নাম বলুন। আমার জানা তো নেই। জয়তিদি, যে কলেজে আপনি পড়াশুনো করেছেন, হাজরা ল কলেজ, সেখানে কয়েক মাস আগে আরজি করের পরপরই একজন ছাত্রীকে ধর্ষণ করা হয়েছিল ক্যাম্পাসের মধ্যে। এই ঘটনা আপনি শুনেছেন? হ্যাঁ, ঘটনাটা শুনেছি, বাট ঘটনার যে এভিডেন্স পরিপ্রেক্ষিতে কি নেওয়া হয়েছিল বা কি স্টেপ নেওয়া হয়েছে সেগুলো আমি অত জানি না ডিটেলে। যেটুকু আমার কাছে নিউজ এসেছিল থ্রু অনলাইন আর কি, নেট, যেটুকু দেখেছিলাম, শুনেছিলাম। বাকি আমি তার ইয়েতে কি অ্যাকশান নেওয়া হয়েছে না নেওয়া হয়েছে অত ডিটেলে আমি জানি না। আচ্ছা, ক্যাম্পাসের মধ্যে ধর্ষণ, পশ্চিমবঙ্গ তার একটা উদাহরণ। আরজি কর দেখেছি আমরা, কসবাতে ল কলেজ দেখেছি, মানে হাজরা আপনাদের যে কলেজ রয়েছে ল কলেজ। এই ধরনের যে কলেজ ক্যাম্পাসের মধ্যে যে ঘটনা আমরা দেখতে পাচ্ছি, সেই ঘটনা কোথাও গিয়ে কি নারীদেরকে আরও পিছিয়ে রাখছে বলে মনে করছেন আপনি? দেখুন, নারীদেরকে পিছোচ্ছে না, নারীরা কিন্তু এগিয়ে আসছে, বেরিয়ে আসছে। মানুষকে এটা বুঝতে হবে
একটা মেয়ের সম্মান অনেক বেশি, এবং একটা পুরুষ একটা নারীকে সম্মান করবেন, সেটা সামহাও নেই। দ্বিতীয়ত হচ্ছে যেটা দেখছি আমি কিছুক্ষণ আগেও আলোচনা করছিলাম, যেটা আমি আমার চোখে দেখা, এবং এটার সঙ্গে কে সহমত হবে আমি জানি না, ভীষণ বেশি না অ্যালকোহলিজমের প্রভাব আছে পশ্চিমবাংলায়, যেটা কিন্তু বাকি স্টেট অত নেই। তো এটাকে যদি কন্ট্রোল না করা যায়, যেমন ধরুন রাত 10টার পরে দোকান বন্ধ হয়ে যায়, কিন্তু তারপরেও ইয়েতে পাওয়া যায়, ব্ল্যাকে পাওয়া যায়, মানুষই কিনছে। তার মানে মানুষের কোনো জায়গায় একটা ঠেরাও নেই আর কি, মানে কোনো স্টপ বলে কোনো জিনিসটা নেই, যার ফলে এইসব ঘটনাগুলো ঘটছে। দিল্লিতে আর প্রচণ্ড সাহস বেড়ে গেছে কাদের? নিচের স্থানীয় লোকেদের, এবং তারা যেমন আরজিকরের ঘটনাটাই দেখুন, রাত 3টের সময় ওখানে গার্ডসরা, ইয়েস একটা সিভিক এত সাহস কী করে হয়, তাই না? এত সাহস কী করে হয়? সেরকমই ক্যাম্পাসের মধ্যে একটা প্রতিষ্ঠান, পড়াশোনার জায়গা, যেটাকে আমরা রেসপেক্ট করে থাকি, সেরকম একটা জায়গায় এই মানসিকতাগুলো কী করে তৈরি হচ্ছে, এটা একটু ভাবার জিনিস আছে, ভেবে দেখা দরকার। এরকম মানসিকতা কেন হচ্ছে? সেটা কি এই মানে উইড আর অ্যালকোহল? অ্যাকচুয়াল শিক্ষাটা কি পাচ্ছে বাচ্চারা? এই বাচ্চাটা যখন বড় হয়ে কলেজে যাচ্ছে, সত্যিকারের নিচু স্কুল থেকে তারা ঠিক শিক্ষাটা পেয়ে, বা বাড়িতে যেটা আমরা বাচ্চাদের শিখিয়ে থাকি মা বাবা হিসেবে, যেই শিক্ষাগুলো দিয়ে থাকি, সেই শিক্ষাগুলো পাচ্ছে না। ওই প্রথমেই আমি বললাম না, আড্ডার টেন্ডেন্সি। কেন? কাজ করার টেন্ডেন্সি নেই। কলকাতায় বা ওয়েস্ট বেঙ্গলে ইন্ডাস্ট্রি নেই, মানুষের রিস্ক নিচ্ছে না ইয়ে করার জন্য, ব্যবসা করার জন্য। কেন? এগুলো কেন হচ্ছে? দিল্লি সেফ? দিল্লিও সেফ নয়, বাট হ্যাঁ, দিল্লিতেও ঘটনা অনেক দেখা গেছে, যেগুলো এই হোলির দিনই হয়েছে। তো যেগুলো বলবো না সেফ বলে, কিন্তু কলকাতাতে অনেক বেশি হচ্ছে। কলকাতায় নারীরা সেফ নয়, স্পেশালি একটু গ্রামের দিকে বা একটু ইয়েতে, সেখানেও সেফ নয়। ইভেন একটা হসপিটালে আপনি বুঝতে পারছেন যে সেখানে গার্ড রয়েছে, একটা হসপিটালের অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, তার মধ্যে ঢুকে এরকমভাবে, তাহলে মেয়েরা কী করে এগিয়ে আসবে? নির্ভয়া বিচার পেল দিল্লিতে, অভয়া বিচার পেল না, পরিবার এখনো মনে করছে। কেন? সেম জিনিস আমি বললাম না, দুটো জায়গার মধ্যে অনেক তফাৎ আছে। এভিডেন্স যেগুলো ছিল নির্ভয়ার ক্ষেত্রে, আমার যেটা মনে হয়েছে, আমি বলছি যে এভিডেন্স যেগুলো ছিল, সেগুলো সমস্ত এভিডেন্স নির্ভয়ার বাবা মা দেখাতে পেরেছে, যার ফলে তাদের ফাঁসি হয়েছে। এখানে কিন্তু কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স ছিল না, যার ফলে সঠিক বিচারটা পেয়েছে। এটা আমার বক্তব্য। অভয়ের ক্ষেত্রে হয়নি, এটা আমার মনে হচ্ছে। এটা আমার পার্সোনাল ব্যক্তিগত যা আমি শুনেছি, কারণ আমি তো পরিস্থিতিতে ছিলাম না, তো পরিস্থিতিতে না থেকে বলাটা ঠিক হবে না, কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে এভিডেন্সের অভাব। এবং এই অভয়ার কেসটা আমার জানাশোনা একজন লড়ছেন,
কলকাতাতে। তিনি সিনিয়র গাউন হোল্ডার, তিনি এই কেসটা লড়ছেন, যার সঙ্গে আমি একটু আধটু কথা বলেও ছিলাম। তো আমার তো তাই মনে হয়। এবার সেটা তিনি কিভাবে আগে নিয়ে যাবেন আমি জানি না, কিন্তু জাস্টিসটা পেল না সেই কারণেই যে যথেষ্ট এভিডেন্স নেই। আচ্ছা, এই যে ধর্ষণ আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন, পেপার খুললে একটা নিউজ পেপারে কোথাও না কোথাও ফার্স্ট ফ্রন্টে থাকছে, কোথাও আবার ভেতরের পাতায় থাকছে ধর্ষণ। এই ধর্ষণগুলো বন্ধ করার জন্য আইনকে শক্ত হতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের আইনি ব্যবস্থাটা এটা মনে করি আমি সেই যে ব্রিটিশ আমল থেকে চলে আসছে, ঠিক আছে, সেই আইনি ব্যবস্থাটা এখনও পর্যন্ত ওটা কন্টিনিউ হয়ে যাচ্ছে। এর মধ্যে প্রচুর অ্যামেন্ডমেন্ট দরকার আমার মতে। আর কে কী মনে করে আমি জানি না, আমার মতে অ্যামেন্ডমেন্ট নিশ্চয়ই দরকার। যত স্ট্রিক্ট করতে পারবেন তত ভালো হবে, তত ভালো হবে। হ্যাঁ, যেহেতু আমাদের গণতন্ত্র দেশ, সেখানে একটা মানে এটাও ভেবে দেখা দরকার যে সাধারণ মানুষের যাতে আইনটা যাতে ইয়ে করে। কিন্তু যদি উশৃঙ্খলা কোথাও বেশি হয়, সেখানে কি কি ন্যায্য বন্দোবস্ত করা উচিত, সেটা তো নিশ্চয়ই এই আইনই করতে পারবে একমাত্র। আইনই একমাত্র যত শক্ত হবে করতে পারবে, এটা আমার বক্তব্য, এটা আমি মনে করি। কোনো রাজ্যে প্রশাসনিক ঊর্ধ্বে যিনি রয়েছেন, 3-4টে মন্ত্রী যিনি একা, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে, তিনি এই আরজি করের পর এবং দুর্গাপুরে যে ছাত্রীকে ধর্ষণ করা হয়েছিল তার ঘটনার পর তিনি বেশ কিছু মন্তব্য করেছিলেন, যেখানে বলেছিলেন যে মহিলারা যাতে রাত্রি করে বাইরে না থাকে, যে সেফটির জন্য বাড়ি চলে আসেন 10টার মধ্যে। এই ধরনের কথা না না, এটা হওয়া উচিত না। দেখুন, আমরা মহিলারা এরকম অনেক নাইট শিফটের কাজ করি আমরা, ঠিক আছে, সেখানে কেন আমাকে প্রশাসন বলবে যে আমি 10টার মধ্যে বাড়ি চলে আসবো? কেন আমার সেই ফ্রিডমটা নেই? এই পরামর্শগুলোকে কিভাবে দেখেন আপনি? এটা তো সঠিক পরামর্শ নয়। কেন আপনি পরামর্শ দেবেন যে আমি এক মহিলা হয়ে আমি একটা ছোট জামা কাপড় পরলে আমাকে কুনজরে দেখা হবে? আচ্ছা, আইনজীবী হিসেবে বলুন জয়তিদি, পুলিশ মন্ত্রী হিসেবে এই ধরনের ঘটনার পর পরামর্শটা প্রয়োজন রাজ্যবাসীর, নাকি একটা পুলিশ মন্ত্রী হিসেবে একটা তার যে প্রশাসন রয়েছে তাকে সংগঠনকে শক্ত করা দরকার? শক্ত করা দরকার। কমেন্টস চাই না, কমেন্টস চাই না। আমার মনে হয় শক্ত হওয়া, আমার মনে হয় কেন সবারই নিশ্চয়ই একই মত আমার সঙ্গে, শক্ত হওয়া দরকার, শক্ত হওয়া দরকার। মেয়েরা সতেচ্ছভাবে যখন যেখানে পারবে, যেরমভাবে তারা যেতে চায় তারা যেন যাবে। যেমনভাবে পুরুষ স্বাধীনভাবে ঘুরছে, মেয়েরাও ঠিক সেরকমভাবে স্বাধীনভাবে যেন ঘুরতে পারে। মহিলাদেরকে স্বাধীন করতে গেলে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, একাধিক যে ভাতা রয়েছে পশ্চিমবঙ্গে, শুধু কি সেটাই জরুরি, নাকি এর পাশাপাশি আরো কর্মসংস্থানও জরুরি? নিশ্চয়ই। আমি যদি বাড়িতে বসে 2000 টাকা 3000 টাকা করে পাই, আমি বাইরে যাব কেন কাজ করতে? তাহলে তার মানে তো ওয়ার্ক কালচারটা খারাপ করে দিলাম আমি পুরো, তাই না? আমি যদি বসে বসে কাউকে খাওয়াই, সে যাবে চাকরি করতে? যাবে না। কেন যাবে না? সে তো পেয়ে যাচ্ছে। তো আমি তার ভবিষ্যৎটা খারাপ করে দিলাম না? এটা কখনোই হওয়া উচিত না। আমি চাইবো সে সঠিকভাবে নিজের উপার্জন যেন নিজে করেন। আমার যেখানে প্রয়োজন হবে, সাপোর্টের দরকার হবে, আমি সেখানে সাপোর্ট দেব। আমাদের পরিবারের মধ্যে আমরা কি করি তাই করি নাকি? যতদিন বাচ্চাটা বড় হচ্ছে না ততদিন বাবা মা তার সংরক্ষণ করছেন, দেখাশোনা সমস্ত কিছু, তাদের খরচাপাতি সমস্ত কিছু। কিন্তু যখন একটা বাচ্চা বড় হয়েছে, কি বলা আছে যে তুমি চাকরিতে যাও, বা তুমি ব্যবসা করো, বা তুমি নিজের পায়ে দাঁড়াও, তাই না? এবার নিজের পায়ে দাঁড়ানো না চেষ্টা করে আমি যদি তাকে সাপোর্ট করে যাই 2000 টাকা দিয়ে, ভাই তোমার তো খাওয়াটা রয়েছে, সে কেন যাবে? যাবে না। এটা মানে মুশকিল। কই লক্ষ্মী ভাতা হ্যানা ত্যানা তো এইসব উত্তরপ্রদেশ গভর্নমেন্ট দেয় না, উত্তরপ্রদেশ গভর্নমেন্ট দেয় না তো, দিল্লি গভর্নমেন্ট দেয় কি?
দেয় না। তাহলে পশ্চিমবাংলায় কেন এত? চালও তো 2 টাকা করে চাল ছিল, একটা সময় ছিল যখন 2 টাকা করে চাল পাওয়া যেত। সেই মেহনত করার, তুমি যদি সেই মেহনত করার যদি এনার্জিটা না দাও একটা মানুষের মধ্যে, মানুষ তো অবভিয়াসলি ধীরে ধীরে তার ইয়েটা ক্ষয়ে ফেলবে না। সেই জন্য পড়াশোনারও এনার্জি নেই, সেই জন্য কাজ করারও এনার্জি নেই, আমার তো তাই মনে হয়। যদি সকালে উঠলে কলকাতার কি ঘটছে বা পশ্চিমবঙ্গে কি ঘটছে নিউজ পেপার খুলে দেখা হয়? না, দেখো এখন এখন আর নিউজ পেপার আর পড়ার হয় না, পড়ার সময় থাকে না। এখন আমরা সব নেটেই দেখে নিই। দেখেন আপনি, মানে ইন্টারেস্ট রয়েছে বাংলায় কি হচ্ছে? হ্যাঁ, বাংলায় কি হচ্ছে দেখি আমি, ইন্টারেস্ট অবভিয়াসলি রয়েছে। বাংলা কীরকম আছে, আমার বাংলা না, আমি যেখানে বড় হয়েছি, যেখানে আমার সমস্ত কিছু ছিল, 26 বছর কাটিয়েছি আমি যেই বাংলাতে, সেই বাংলার অবভিয়াসলি মনে হয় যে কেমন আছে সবাই, আমার বাড়ির লোকজন কেমন আছে, তো সেটা জানতে তো ইচ্ছে করে নিশ্চয়ই সব সময়। তো দেখি, নেটেই দেখি খবর, নিউজ চ্যানেলে, এনডিটিভিতে। বাকি রাজ্যতেও যা ঘটছে তার থেকে বেশি ইন্টারেস্ট থাকে যে কি হচ্ছে। এই যে পশ্চিমবঙ্গের আইনি ব্যবস্থার উপর একটা মানুষ আস্থা হারিয়ে ফেলছে, সেই আস্থাকে ফিরিয়ে আনা কি জরুরি হয়ে পড়ছে? হ্যাঁ, আস্থা হারালে চলবে না। জাস্টিসই একমাত্র আমাদেরকে উদ্ধার করতে পারবে। আমাদের আস্থা রাখতে হবে, তার জন্য ধৈর্য রাখতে হবে। আইন কিন্তু ম্যাজিক নয়, আইন সেই সাপোর্টটা দেবে যতক্ষণ না আইন নিজে দেখবে যে ইয়েস, সমস্ত এভিডেন্সের দিক থেকে, সব দিক থেকে আমার কাছে এই জিনিসগুলো রয়েছে। কিন্তু পলিটিক্যাল ডিস্টারবেন্সের জন্য বা কিছু কারণে যদি আমি সেগুলো প্রস্তুত না করাতে পারি, তাহলে আইনেরও হাত বাঁধা, অনেক জায়গায় আইনেরও হাত বাঁধা। আইন করতে পারে না, আইন তো নিজের দায়রার বাইরে যেতে পারে না। তো সেখানে আস্থাটা রাখতে হবে, না রাখলে চলবে না। তবে হ্যাঁ, এই লড়তে গেলে ধরুন লোয়ার কোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত একটা মানুষ 10 বছর ধরে একটা কেস নিয়ে, হ্যাঁ প্রসেস স্লো, আমি এটাতে মানি, 10 বছর ধরে একটা মানুষ ইনভেস্টমেন্ট করে যাচ্ছেন লিটিগেশন পেছনে, তো তারও তো একটা ব্যাকবোন আছে না, মানে একটা পুঁজি, সে কতদিন করবে, সেই জন্য আস্থাটা হারিয়ে ফেলছেন। সুপ্রিম কোর্টে প্রচুর খরচা আছে। যতদিন প্রশ্ন হলো, মানে আইনগত দিক থেকেও বহু প্রশ্ন আমি করলাম, রাজনীতি অরাজনৈতিক প্রশ্ন রাখলাম। এবার একটা প্রশ্ন করি, প্রবাসী বাঙালি তো আপনি, বাংলা ভাষা বলার জন্য কখনো এখানে কটূক্তির শিকার হতে হয়েছে? না, একদম নয়। এখানে আমার খুব ভালো লাগলো এই প্রশ্নটা আপনি করলেন। এখানে লোকেরা বাঙালিদের ভীষণ সম্মান করেন এবং তারা ভীষণ ভালোবাসেন বাঙালিদের। বাংলা মিষ্টি ভাষা আমাকে অনেকে বলেছেন, এবং সুপ্রিম কোর্টে প্রচুর বাঙালি লয়ার্স রয়েছেন, AOR রয়েছেন, সিনিয়র লয়ার রয়েছেন, এবং দিল্লিতে নানান ভাষাভাষীর লোক রয়েছে, নানান স্টেট থেকে আসা লোক, স্পেশালি পাঞ্জাবিজরা বেশি ভাগটা রয়েছে। আমি লাজপত নগরে অনেক দিন কাটিয়েছি এবং কোনো রকম আমি দেখিনি। বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হয়েছে কি বাংলা বলা? না, একদম না। তারা খুব সম্মান করেছেন আমাকে, আমি খুব রেসপেক্ট পেয়েছি দিল্লিতে। সেই রেসপেক্ট কিন্তু আমি কলকাতায় অত পাইনি। বাইরে থেকে বলছি, নিজেদের লোক ছাড়া বলছি, বন্ধু বান্ধবদের মাহল বলছি না, সেখান থেকে আমি খুব রেসপেক্ট পেয়েছি, ভালোবাসা পেয়েছি। কিন্তু বাইরে দেখে, আমি কোর্টের মধ্যে বলছি, ইভেন আমার একটা ঘটনা মনে আছে, ডায়মন্ড হারবার কোর্টে আমি কানে ইয়ারপড দিয়ে কোর্টের মধ্যে ঢুকেছি খালি, আমি জাজের সামনে প্লিডিং করতে যাইনি, বসে আমি এয়ারপোর্টটা খুলে নেব, তো সামনে একজন উকিল আমাকে খুব বাজেভাবে হেনস্থা করেছেন।
তো নিজের বাংলাদেশে নিজের একজন নিজের প্রফেশনে আমাকে হেনস্থা করাতে আমার খুব নিজের অপমানিতও লেগেছিল, যে আমি তো প্লিডিংয়ে যাইনি, আমি জাস্ট এসে কোর্টে বসছি, আই এম নাথিং ডুইং রং, আমি কোনো ফোন ব্যবহার করিনি, আমার এয়ারপোর্টটা কানে লাগানো ছিল, সেটা ভুলবশত, সেটা আমি বার করে নেব, কিন্তু এইরকম ব্যবহার কেন হবে? আপনি তো ভালো করেও বলতে পারেন, তাই না? কিন্তু এই জিনিসটা এই জিনিসটা আপনি দিল্লিতে পাবেন না। বাঙালি বলে আমাকে কেউ হেট করেনি আজ পর্যন্ত। আচ্ছা, এত যে মিছিল দেখতে পাচ্ছি, জল্পনা উঠছে বাংলাতে, যে দিল্লির নামটাই বারবার আসছে, যে ওখানে বাংলা বলাতে বাংলাদেশি হিসেবে দাগিয়ে দেওয়া হচ্ছে, বিভিন্নভাবে আমরা দেখেছি, বিভিন্ন জল্পনা, বিভিন্ন খবর দেখতে পেয়েছি। দেখুন, আমার সাথে তো এরকম কিছু হয়নি। হ্যাঁ, বাংলাদেশ আমার প্রতিবেশী বাংলাদেশ থেকে এসছেন, অনেক দিন আগে এসছেন, যদিও পড়াশোনা করেছেন, তাতে কেন, তাকে তো আমি খুব ভালোবাসি, বাংলাদেশি বলে কেন হেয় করব? কিন্তু যদি কোথাও এই ঘটনা ঘটে থাকে যে দিল্লিতে বাংলাদেশি বলে তাকে প্রতারণা করা হচ্ছে, সে খবর আমি পাইনি, অন্তত হয়তো হয়েছে, আমি পাইনি। আপনার সাথে হয়নি? না, আমার সাথে হয়নি। আমি বললাম না, আমি বাঙালি হিসেবে মানে বাংলাকে কিন্তু খুব মর্যাদা দেয় বাকি স্টেটের লোকেরা, ভীষণ মর্যাদা দেয়। যেখান থেকে এত বড় বড় লোক উঠে এসছেন, সেই মর্যাদাটা কিন্তু এখনো দিয়ে যাচ্ছেন। বাংলার থেকে বেশি ভালোবাসা পান কি দিল্লিতে? হ্যাঁ, একদম। আমি বললাম তো ইনসিডেন্ট আপনাকে, একদম। বন্ধু বান্ধব যারা আছে তারা তো অবভিয়াসলি খুবই ভালোবাসে তারা, কিন্তু তাছাড়া আমি বলছি দিল্লিতে আমি ভালোবাসা বেশি পেয়েছি, দিল্লির মহলে ইয়েটা বেশি পেয়েছি। তারা কিন্তু বাঙালি বলে কেউ আমাকে ঠেলে দেয়নি, বরঞ্চ বেশি সম্মান করেছে। যেই রাজ্য থেকে মানে বড় বড় লোকেরা উঠে এসছেন, জানেন, বঙ্কিমচন্দ্র থেকে আরম্ভ করে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আরম্ভ করে এত বড় বড় লোকেরা তো সম্মানই করেন। আমার জানা নেই যদি হবে। আর আমি তো বললাম, সুপ্রিম কোর্টে তো ম্যাক্সিমাম বাঙালি এবং সাউথ ইন্ডিয়ান, ম্যাক্সিমাম বাঙালি লয়ার, তারা তাহলে রয়েছেন কি করে? এত সময় কথা বলছিলাম বিশিষ্ট আইনজীবী জয়তী চ্যাটার্জির সাথে। তিনি বিভিন্ন বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করলেন আজকের বাংলা হান্টের পর্দায়, এবং তিনি দিল্লিতে বসে একটা কথা বলে দিলেন যে বাংলার থেকে বেশি ভালোবাসা এই প্রবাসীরা দিল্লিতে পাচ্ছেন। বাংলার যে অবস্থা রয়েছে সেই অবস্থা শক্ত করতে শক্ত হাত দরকার। 26শে ভোটের আগে প্রবাসী একজন আইনজীবীর মুখ থেকে এই যে স্টেটমেন্ট কতটা গুরুত্বপূর্ণ হতে পারে তা সময় বলবে। জয়তীতে যে পেশায় আপনি রয়েছেন, যে কোনো ঘটনা যদি আমরা দেখি, ধর্ষণ হোক, নারী নির্যাতন হোক, পরিবারের তরফ থেকে যখন বিচারটা সামনে আসে বা যে সিদ্ধান্ত আসে আইনের তরফ থেকে বা একটা কোর্টের তরফ থেকে, তখন পরিবার যখন অসন্তুষ্ট থাকে, সেটা আরজি করা আমরা দেখলাম, সেখানে বারবার সংবিধানকে, বারবার আইনজীবীদেরকে দাগিয়ে দেওয়া হয় যে তারা ঠিকমতো হয়তো কাজটা করেননি, ঠিকমতো হয়তো বিচার পাইয়ে দিতে পারেননি। আইনজীবী হিসেবে দেখছেন? দেখুন, এটা কিন্তু আইনজীবীরও না অনেক রেসপন্সিবিলিটি থাকে, এবং আইনজীবীও অনেক জায়গায় তার হাত বাঁধা, ঠিক আছে? আমি একজন ক্লায়েন্ট, আমি যখন একজন লয়ারের কাছে যাচ্ছি, তখন আমি যদি সঠিকভাবে তাকে সেই গাইডলাইনটা না দিই, তাহলে সেক্ষেত্রে আইনজীবী কোর্টকে গিয়ে কি দেখাবে? সেটা দেখাতে হবে না। আপনি যখন পার্টিকুলারলি এই ধর্ষণের কথা বলছেন, আমি তো প্রথম থেকে বলছি যে প্রথম দুটো ধাপ খালি, প্রথম দুটো যদি স্ল্যাব দেখা হয়, স্ল্যাব দুটো খালি, থার্ডের কাছ থেকে কি করে আমি এক্সপেক্ট করব রেজাল্টটা? আমি তো প্রথম থেকে এই কথাটা বলছি যে একটা আইনজীবী কত দূর পর্যন্ত যেতে পারে, তার কাছে তো থাকতে হবে সেই এভিডেন্সটা, তবে না গিয়ে সে কোর্টকে প্রডিউস করবে, তবে না একটা পাবে, যেটা নির্ভয়ার ক্ষেত্রে হয়েছিল বলেই পেরেছে আইনজীবী লড়তে, আর সাফল্যতা পেয়েছে। অভয়ের ক্ষেত্রে হয়নি? না,
অভয়ার ক্ষেত্রে হয়নি। মানে একেবারে স্পষ্ট রয়েছেন যে এভিডেন্স কোথাও গিয়ে ওটা মিটিয়ে ফেলা হয়েছিল। হ্যাঁ, এটা এগুলো আমি তো বললাম, আমি তো স্পটে নেই, আমি তো দূরে দিল্লিতে বসে আছি। আমার কাছে যে খবরগুলো আসছে এবং যে ছবিগুলো আমি দেখছি, তাতে আমার এটাই মনে হচ্ছে, এই যে 14ই আগস্টের রাত আরজি করের ভেতরে ঢুকে গেলেন দুষ্কৃতীরা, পুলিশ ছিল, রাজ্য পুলিশ, এখানে গিয়ে ভাঙচুর চালানো, হ্যাঁ, এগুলোকে মনে করেন যে এভিডেন্স কোথাও গিয়ে এটা লোপাট করে দেওয়া হয়েছে? নিশ্চয়ই অন্যায় হয়েছে। পুলিশ তো সাধারণ মানুষের ওপরেও, ডাক্তারদের ওপরেও করেছে, তাই না? সেটা আমি ইয়েতেই দেখেছি, নিউজেই দেখেছি, এবং এটা তো করা উচিত হয়নি। পুলিশদের উপর কি কোথাও কন্ট্রোল রয়েছে বাংলায়? নিশ্চয়ই, তা নাহলে পুলিশরা যদি ইয়ে না পাচ্ছে, কোনো অর্ডার না পেলে পুলিশরা করবে কেন, তাই না? এটা তো যে কোনো লেম্যানও বলে দেবে, যে কোনো বাচ্চাও বলে দেবে। পুলিশের কাছে, পুলিশকে বলা হয় যেরকমভাবে, সরকার যেরকম বলবে সেরকমভাবে চলবে। জয়দিদি, এই নারী নির্যাতন, ধর্ষণের ঘটনা যখন আমরা আলোচনা করছি এখানে, পশ্চিমবঙ্গে নারী নির্যাতনের সাথে যারা জড়িত রয়েছে তাদের একাংশ দেখা যাচ্ছে তৃণমূলের ঘনিষ্ঠ। শেখ শাহজাহান সন্দেশখালিতে নারীদেরকে বিভিন্নভাবে তিনি হিউমিলিয়েট করতেন, কুরুচিকর মন্তব্য দিতেন, রাতে তাদেরকে ডাকা হতো, গ্রাম বাংলার সাধারণ মহিলাদেরকে। আবার যদি আমরা এই আরজি করের ঘটনা দেখি, সেখানেও যারা জড়িত রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূলের ঘনিষ্ঠ কোনো পদে রয়েছেন তারা। এতে কি ল অ্যান্ড এফেক্টের মধ্যে কোনো একটা, ল অ্যান্ড অর্ডারের মধ্যে কোনো একটা গাফিলতি বা কোনো রকম চেঞ্জেস চলে আসছে এই সরকারের হস্তক্ষেপ? আমি প্রথম থেকেই বলছি, আমি তো স্পটে বসে নেই। কতটা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স আছে এই সব জিনিসগুলোর মধ্যে, আমি যেতে পারি না। তার কারণ হচ্ছে, আমার কাছে যেটা পেশ করা হচ্ছে আমি সেটাই দেখছি, সেটা দেখে আমার একটা মন্তব্য বা বক্তব্য আমি রাখছি, যে আমার এটা মনে হয়েছে। আমার মনে হয়েছে কোথাও না কোথাও এই যে ঘটনাটা যখন ঘটলো, এটাকে মানে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত আনা পর্যন্ত এই জিনিসটাকে ম্যানেজমেন্ট করা যদি রাজ্য সরকার করতো, সেক্ষেত্রে হয়তো ফলাফলটা অন্যরকম হতো। যদি আমার প্রশ্নটা এটা যে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা তৃণমূলের ঘনিষ্ঠ। শেখ শাহজাহান, আপনি যে কলেজে পড়াশুনো করেছেন, হাজরা ল কলেজ, সেখানেও টিএমসিপির ছাত্রনেতা তিনি ধর্ষণ করেছিলেন, আইনজীবী যে ছাত্রী তাকে ধর্ষণ করা হয়েছিল, তিনিও কিন্তু শাসক ঘনিষ্ঠ বা তৃণমূল ঘনিষ্ঠ। এই যে বারবার একটা রুলিং পার্টির মেম্বারদের বিরুদ্ধে একাধিক অভিযোগ, নির্যাতনের অভিযোগ, তারা কি কোথাও গিয়ে জানেন যে মাথায় হাত রয়েছে, ছাড় পেয়ে যাবেন? এটা কারণ হতে পারে না? পরিষ্কার কথা যে হওয়া উচিত নয়, এগুলো হওয়া উচিত নয়। সেখানে যদি প্রশাসন ঠিক মতনভাবে এই জিনিসটাকে, অ্যাডমিনটাকে যদি হ্যান্ডেল না করতে পারেন বা না করেন, সেক্ষেত্রে অরাজকতা তো হবেই। অরাজকতা বন্ধ করতে গেলে বা আমাদের এই ধর্ষণ, বারবার এই ঘটনাগুলো বন্ধ করতে গেলে কোথাও না কোথাও শক্ত তো হতে হবেই। তা না হলে এটা তো, এই যে বেরিয়ে গেল লোকটা, ঠিক আছে, বেরিয়ে গেল, তার মানে আরও 4টে লোকের কাছে এই ইন্ডিকেশনটা গেল, এটাতে তো কিছুই হবে না, কিছুই হবে না। আমি যদি আজকে করি এই অভয়ার ঘটনার পরে কি করে এই ঘটনা ঘটে, শুধু একটা নয়, অনেকগুলো ঘটনা ঘটেছে। না, আমার প্রশ্নটা এটাই যে আরজি করের পরপর যা ঘটনা আমরা দেখেছি, তাই কাঠগড়ায় কিন্তু রুলিং পার্টি। আরজি করে যদি ঘটনাটাতে শক্ত হাতে ধরা হতো, আরজি করে যদি সাফল্যতা পেত, তাহলে এই ঘটনার মধ্যে কোথাও না কোথাও তো একটা ইয়ে হতো। নির্ভয়ার কেসে যখন ফাঁসি হলো, তখন তো কোথাও না কোথাও একটা ইন্ডিকেশন গেছে
যে এটা করাটা ঠিক হবে না, তাই না? কোথাও না কোথাও তো গেছে। কেন সেটা পশ্চিমবাংলায় কেন হবে না? কেন জাজেরা এটা নিতে পারছেন না, এই ডিসিশনটা? কাঠগোড়ায় কেন রুলিং পার্টি সেটা তো আমারও বক্তব্য। এখন বললাম না, সমস্ত পরিবেশটা এখন একটা অন্যরকম হয়ে রয়েছে। সেই পরিবেশটা এবং বাংলার এক ইয়েতে আর কি, বাংলাকে ধরার জন্য, বাংলার সাধারণ মানুষের জন্য এখন দরকার একজনকে। জয়তিদি, মহিলা হিসেবে একটা কথা বলুন আমায়, সেটা হলো এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর জন্য সাদা শাড়ি কালো শল নিয়ে চলে এলেন সুপ্রিম কোর্টে, আরজি করার সময় তো আসতে পারতেন মহিলা হিসেবে। হ্যাঁ, পারতেন তো। প্রশ্ন আসেনি আপনার আইনজীবী? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। তার বদলে কপিল সিবাল ছিল। বেশ, আরেকটা প্রশ্ন আমার এখানে, ধর্ষকদের তিনি কিছু না বলে মুখ্যমন্ত্রী বারবার ধর্ষিতাদেরকে বিভিন্ন কটূক্তি করেছেন, যে কেন দুর্গাপুরে যে মেডিকেল হস্টেলে যেটা ওড়িশার একজন ছাত্রী, তার ক্ষেত্রে বলা হয়েছিল কেন বাইরে বেরিয়েছিল। আবার বলা হয়েছে বহু জায়গায় তিনি বলেছেন যে লাভ অ্যাফেয়ার ছিল, প্রেগনেন্ট ছিল হয়তো। একটা সত্যি কথা বলবো, নিজের দুর্বলতাটা তুলে ধরলেন, নিজের দুর্বলতাটাই তুলে ধরলেন। নিজে এটা মানতে পারি না, এটা মানতে পারি না। একজন মহিলা হয়ে আমি আরেকজনকে বললাম যে ও ছোটোখাটো ঘটনা ঘটে থাকে, যশোরদের মতো। তারপর আমি চলে গেলাম বিদেশ ভ্রমণে। এটা তো ঠিক না। ধর্ষিতাদের কটূক্তি এবং মেয়েকে সব থেকে বেশি আমি মেয়েদের সাপোর্ট একজন মহিলা হিসেবে তো। হ্যাঁ, আমার এই বক্তব্যটা কেন থাকবে না যে হ্যাঁ, তুমি রাত 2টোর সময়ও রাস্তা দিয়ে হেঁটে যেতে পারো, হ্যাঁ তুমি ছোট জামা কাপড় পরতে পারো, তোমার ইচ্ছে অনুযায়ী তুমি সাজগোজ করতে পারো। তার মানে এই নয় আমি ইনভিটেশন দিচ্ছি। আচ্ছা, আত্মীয় স্বজন তো রয়েছে বাংলায় আপনার, হ্যাঁ, মহিলারা রয়েছেন, তাদের জন্য কখনো চিন্তা হয়েছে এই ধরনের? ভীষণ 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 চিন্তা হয় আমার, খুব চিন্তা হয় যে তারা, ওই যে বললাম না, আগেই জানতে চাই যে তারা সবাই ঠিক আছেন তো, সবাই ঠিকভাবে চলছেন তো। বাট আমার যে মহলে, আমার যে কলকাতার যে ল কলেজের বন্ধুত্ব এখনও পর্যন্ত রয়েছে, আজ 30 বছর 25 বছর 30 বছর হয়ে গেল, তারা এখনও আমার সঙ্গে রয়েছেন এবং তারা খুব স্ট্রং লেডি, প্রত্যেকে মেয়েরা খুব স্ট্রং, সিঙ্গেল। রাতে 10টার মধ্যে চলে আসেন? না না, তারা 10টার পরে আসেন, কিন্তু খুব স্ট্রং। দেখ নিজের পরিবেশটা দেখে করেই করেন, প্রোটেকশন কোথায় কীরমভাবে নিজেকে প্রোটেক্ট করতে হবে সেটা দেখে নিয়েই করেন। চিন্তা তো অবভিয়াসলি হয়, বাট তারা খুবই স্ট্রং, খুবই স্ট্রং। আমিও তো এখানে অনেক সময় রাত্রির করে আসি, আমি হয়তো অন্য স্টেটে গেছি মামলা করতে, ফিরেছি হয়তো 10টার ফ্লাইট নিয়ে 12টা 1টার সময় বাড়িতে ঢুকেছি। দিল্লি নাকি সেফ নয়, তা তো নয়। উবেরে আছে তো, আপনার প্রয়োজন হলে সঙ্গে সঙ্গে আপনি করবেন, সঙ্গে সঙ্গে পুলিশ পেট্রোলিং হচ্ছে, আমি দেখতে পাচ্ছি রাস্তাতে, পুরো সমস্ত রাস্তাতে রয়েছে। কিছু দরকার পড়লে সঙ্গে সঙ্গে, এটা থাকা উচিত পশ্চিমবাংলাতেও। 112 ডায়াল করলে সঙ্গে সঙ্গে পুলিশ চলে আসবে। আজকে যে পডকাস্টে জয়িতা চ্যাটার্জির সাথে কথা বললাম, সেখানে আমরা দেখলাম যে বাংলাতে যেখানে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয় সেখানে লক্ষ্মীরা নিরাপদ নয়, অথচ দিল্লির প্রসঙ্গ যেখানে একটা শাসক দলের নেতৃত্বরা বারবার তুলে ধরেন, সেই দিল্লিতেই সেফ রয়েছেন জয়িতা চ্যাটার্জির মতো একাধিক যারা প্রবাসী বাঙালি তারা। এবং তিনি বলছেন বাংলার থেকে বেশি ভালোবাসা পাই দিল্লিতে বাংলা বলে।
তাদেরকে বাংলা বলার জন্য কখনো বাংলাদেশি হিসেবে দাগিয়ে দেওয়া হয় না। এই যে একাধিক মন্তব্য জয়িতা চ্যাটার্জি করলো, তার পাশাপাশি আরেকটি মন্তব্য তিনি করলেন, তার কষ্ট হয় দিল্লিতে বসে বাংলার পরিস্থিতি দেখে। তিনি মনে করেন যে বাংলায় শক্ত হাত দরকার। বিধানসভা ভোট রয়েছে, 2 থেকে 3 মাস বাকি রয়েছে। ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনীও প্রবেশ করেছে বাংলাতে। সেই বাংলায় শক্ত হাতের খোঁজে আজ দিল্লিতে বসে জয়িতা চ্যাটার্জির সাথে কথা বললাম। নমস্কার। নমস্কার।